যে এই যে আওয়ামী লীগের বিচার নিয়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল তিনি আমিনুল ইসলাম সাহেব কি বললেন একটু সংক্ষেপে দেখি। নিশ্চয়ই। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। আমরা একটু সালাউদ্দিন সাহেবের বক্তব্যটাও দেখব খুব সংক্ষেপে। তিনি বলছেন বিচার হবে। বাংলাদেশ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা। আমরা শুনতে পেলাম যে আপনি এই দুটো মিলিয়ে যদি একটু বলেন যে প্রেক্ষাপটটি কেমন, সেটি আমরা কোন পর্যায়ে এগোতে পারি, কি বিচার হতে পারে, আর তাতে আমাদের কতটা লাভ হবে একটু। তার প্রথমত হলো যে আপনি আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগের আদালত, আওয়ামী লীগের বিচার ব্যবস্থা আপনি আওয়ামী লীগকে বিচার করবেন? এটা তো হয় না, এটা তো হয় না। ফলে আমি মনে করি তারা যেভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে, বিশেষত আমি মনে করি যে তাজুল ইসলামকে যেভাবে সরানো হয়েছে, এর দ্বারাই আমরা বুঝতে পারছি যে বিচারটা আসলে হবে না, এক নাম্বার। দু নাম্বারটা হচ্ছে এই যে আপনি যারা আয়নাঘর করেছে, যেসব সেনাবাহিনীর যারা, আপনার খেয়াল আছে কি না যে তাদেরকে বাইরে আনারটা আমি পছন্দ করি নাই। আমি যে স্ট্র্যাটেজিক্যালি রং। আপনি যদি বিচার করতে চান তাহলে বিচার করার কথা ছিল ওয়াকারুজ্জামান সাহেবের, আমাদের যিনি সেনা প্রধান ছিলেন, কারণ সেনা আইনেই তাদের বিচার হতে পারত, কিন্তু তিনি সেটা করেননি এবং তারা বলা সত্ত্বেও তিনি সেটা করেননি। তার কেন বিচার হওয়ার দরকার ছিল? যে তার কথা তো বলি না, এটা তো সেনা আইনেতে এদের প্রত্যেকের বিচার হওয়ার কথা। কেন কেন আমাদেরকে জানতে হবে যে এরা কমান্ডের পালন করেছিল কিন্তু তারা শেখ হাসিনার নির্দেশ পালন করেছিল। আপনি তো মিলিটারিতে নিজস্ব শৃঙ্খলা আছে, তার তো একটা আইন আছে, বিদ্যমান আইন তো আছে। তো আপনি সেনা শাসন, সেনা যে মিলিটারি আইনে তাদের বিচার হলো না কেন? এটা আপনি তো দেখুন, যদি আপনি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা বা আমাদের যে এই সেনাবাহিনীকে যদি আপনি সম্মানের জায়গা আনতে চান, তাহলে তো আপনাকে এই বিচার করতেই হবে। কারণ সৈনিকেরা তো এই অন্যায় করে নাই। আপনি অনেক জেনারেল আছেন আমাদের, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং তারা নিঃসন্দেহে নিরস্ত্র মানুষকে হত্যা করবেন না। এটা যে কোনো সেনাবাহিনীর বা সৈনিকের মর্যাদার সর্বোচ্চ ব্যাপার হচ্ছে নিরস্ত্র মানুষকে আপনি কখনো হত্যা করবেন না। এটা হচ্ছে সৈনিকের মর্যাদার প্রশ্ন। ফলে সৈনিকের মর্যাদাকে প্রতিষ্ঠিত করবার জন্যে সেনা প্রধানের উচিত ছিল প্রথম সামরিক আইনে তাদের যে ট্রাইব্যুনাল বা মিলিটারি ট্রাইব্যুনালে সেখানে বিচার করা। তারা সেখানে বিচার করেন নাই। তারপরে ছিল যে ট্রাইব্যুনালটা যেটা তৈরি হয়েছিল আপনার এর আগে যে উপদেষ্টা সরকারের অধীনে, সেই ট্রাইব্যুনালের যে বিচারটা চলছিল সেই বিচারটা তারা করে নাই। ফলে এই বিচারের কথা শুনতে আমাদের কোনো লাভ নাই, বিচার তো হবে না। আমি বলতে পারি আপনাকে, এটা আমি বলে যাচ্ছি অ্যাজ এ পাবলিক রেকর্ড, যে এটা বিচার কখনো হবে না। এবং শুধু তাই নিয়ে তার সঙ্গে আরেকটা যুক্ত করছে যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে স্টেবিলাইজেশন ফোর্স, আপনি যদি দেখেছেন তো যে গাজাতে একটা স্টেবিলাইজেশন ফোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন মুসলিম দেশ থেকে নিয়ে তারা একটা স্টেবিলাইজেশন ফোর্স বানাচ্ছে, যেটা উদ্দেশ্য হলো গাজাকে ফিলিস্তিনকে একটা রিয়েল এস্টেট বানানো। তো সেই প্রক্রিয়ার মধ্যে আপনি বাংলাদেশ অন্তর্ভুক্ত। খলিল রহমান সাহেব তার কিন্তু মেইন নেগোসিয়েটার, বুঝতে পেরেছেন তো? তো তার মানে হলো এখান থেকে যাদের বিচার হবে না তারা কিন্তু ওই স্টেবিলাইজেশন ফোর্সে যোগ দেবেন। ফলে এর সঙ্গে ভূরাজনীতি জড়িত, ব্যাপারটা তো সহজ না। ফলে সেই স্টেবিলাইজেশন ফোর্সে তারা, আমি তো অনেকবার এই প্রশ্নটা তুলেছি, তো সেনাবাহিনীর তরফ থেকে তো তারা কোনো বক্তব্য দেন নাই যে সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেবিলাইজেশন ফোর্সে যোগ দেবেন কি দেবেন না। খলিল রহমান সাহেব এর আগে ছিলেন কি আপনার উপদেষ্টা সরকারের তিনি ছিলেন, তো সেখান থেকে তিনি চলে গেলেন হঠাৎ করে বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, এখন তিনি জাতিসংঘে চলে গেছেন। তো আমরা তো বুঝতে পারছি এটার সঙ্গে ভূরাজনীতি জড়িত। ফলে এই বিচারটা তো হবে না। আপনি মানবাধিকার কমিশন, মানে জাতিসংঘ মানবাধিকার কমিশন যতই রিপোর্ট লেখুক, প্রমাণ তো ওখানের মধ্যে আছে। প্রমাণ তো আলাদা কোনো প্রমাণের প্রয়োজন নেই। এটা তো অলরেডি তদন্ত হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত রয়েছে, তাহলে বিচার হচ্ছে না, বিচার হবে না। এটা হওয়ার তো কোনো দেখছি না আমরা কোনো। আপনি জিও পলিটিক্সের কথা বলছিলেন, ভূরাজনীতি। আমি জিও পলিটিক্স, সেক্ষেত্রে তাহলে অঙ্কটা কি? তাহলে তাদের ভূরাজনীতির কথা বলছি। জি, ভূরাজনীতির ক্ষেত্রে অঙ্কটা কি? তাদেরকে তারা আওয়ামী লীগকে সেভ করবে কেন? কি কারণে? কি লাভ তাদের? এটা তো আওয়ামী লীগ আর বিএনপির ব্যাপার না, এটা হচ্ছে যে গ্লোবাল যে পাওয়ার, সে তো তার কাছে তো এখন এই রাষ্ট্র, বিশেষত বাংলাদেশের মতন রাষ্ট্রগুলো
তাদের ইনস্ট্রুমেন্ট, আমাদের তো রাষ্ট্র বলে কিছু নাই, আমরা তো বানাতে পারলাম না রাষ্ট্রটা, আমরা 72-ও তো রাষ্ট্র বানাতে পারিনি, আমরা এতদিন পর্যন্ত কিন্তু সেই রাষ্ট্রটা বানাতে, এখন গ্লোবাল কর্পোরেট ক্যাপিটাল সে রাষ্ট্রের চেয়ে বেশি ক্ষমতাশালী। আপনি দেখুন রাষ্ট্র যখন আইন করে, ধরুন ক্যাপাসিটি পেমেন্টের আইন করে, যে ধরুন আপনি খুব সহজ করে বোঝার চেষ্টা করেন, আপনি যদি ব্যবসা করতে চান, বিনিয়োগ করতে চান, প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনি মুনাফা করবেন, এই তো নিয়ম। এটাকে তো আমরা পুঁজিতন্ত্র বলি। আপনি অবাধ বাজার ব্যবস্থা বলছেন, কিন্তু আপনি একটা ব্যবস্থা করছেন ক্যাপাসিটি পেমেন্টের নামে, যে আপনি যদি এই বিদ্যুৎ উৎপাদনের শুধুমাত্র যদি আপনি একটা স্থাপনা বসান, আপনাকে ক্যাপাসিটির জন্য আমাকে রাষ্ট্র থেকে টাকা দিতে হবে। এটা কি প্রতিযোগিতা নাকি আপনি লুটপাট? তাহলে রাষ্ট্র তো লুটপাটের যন্ত্র হয়েছে, রাষ্ট্র যে লুটপাটের যন্ত্র হয়েছে, এবং লুটপাটকারী যে শ্রেণীটা যারা নিজেদেরকে রাজনৈতিক দল বলে দাবি করে, এদের সঙ্গে তো আপনার ধরুন আজকে সেনা বাহিনী বলুন, মানে কিছু কিছু জেনারেলের কথা বলছি, এবং একই সঙ্গে বাংলাদেশের যে আন্তর্জাতিক যে সকল কর্পোরেট স্বার্থ, এটা জড়িত। ফলে আপনি এখান থেকে কী করে বেরোবেন? এটা তো জনগণ তো সেখান থেকে বেরোবার চেষ্টাটা করেছিল 5 তারিখে, এটা তো 8 তারিখে বন্ধ হয়ে গেছে। এটা তো আমি সারাক্ষণই বারবারই বলছি ওটা। ফলে ওটা সম্ভাবনা 5 তারিখে যে গণঅভ্যুত্থান হয়েছে, ওটা 8 তারিখে শেষ হয়ে গেছে। 8 তারিখটা ছিল সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। আপনি পুরনো ব্যবস্থাটা টিকিয়ে রেখে আপনি এখন ট্রানজিশনের মধ্যে আছেন, যাতে আপনি আবার ওই পুরনো কর্পোরেট লুটপাটের জায়গায় আপনি যেতে পারেন। ফলে শুধুমাত্র যে আপনার যারা এই অপরাধ করেছে তাদের তো বিচার তো হবে না, এমনকি যারা লুটপাট করেছে তাদেরও বিচার হবে না। আপনি অ্যাসেট রিকভারির কিছু হয়নি। শেখ হাসিনার তো বিচার হয়েছে, এটা কার্যকর হবে না? কি বিচার হয়েছে? তার ফাঁসি হয়েছে। হ্যাঁ, ফাঁসির রায় কার হয়েছে? ফাঁসির রায় হয়েছে? শেখ হাসিনার। তো সে ফাঁসির রায়টা যে আপনি শুনুন, কিছু কিছু বিচারটা হচ্ছে যে আপনার লোক দেখানো। আপনি ফাঁসির রায় হয়েছে, এখনও কিন্তু অ্যাপিলের, হাসিনার আদালতে অ্যাপিল করার সুযোগ কিন্তু আছে। আপনি ভাববেন না যে অ্যাপিল করতে পারছে। শুধু তাই না, ইতিমধ্যে আপনি কি দেখছেন, রংপুর নিয়ে তৎপরতা চলছে, ঠিক না? দিল্লির যে তৎপরতা রয়েছে, ফেনী নিয়ে তৎপরতা চলছে। আপনি পুরো গল্পটা তো তৈরি হচ্ছে ইতিমধ্যে, আপনি তো দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমে গল্পটা তৈরি করা হচ্ছে। আপনি হঠাৎ করে কথা নেই বার্তা নেই আপনি একটা বিশাল রাম মূর্তি, আমি এটা বিপক্ষে না, আমি বলছি আপনি রাম মূর্তি করতেই পারেন, সমস্যা নেই আমার কোনো, কিন্তু আপনি বাংলাদেশে ঠিক রংপুরে কেন? আপনি রংপুরে হতে হবে কেন? তাহলে এই যে ব্যাপারগুলো, বা আপনার ধরুন এই যে এক্সপোর্ট প্রসেসিং জোন ভারতের জন্য, এটা একমাত্র ফেনীতে হতে হবে কেন? বা আপনার যে ফেনী নদীর উপরে আপনি হঠাৎ করে আমরা একটা ব্রিজ বানালেন যেটা কোনো উপযোগিতা নাই, সেখানে ট্যাঙ্ক আসতে পারে, 2টা ট্যাঙ্ক পাশাপাশি আসতে পারে, তো আপনি এগুলো কী করে ব্যাখ্যা করবেন? এটা ব্যাখ্যা তো করতে হবে আপনাকে। তারা সেই কারণে আমি মনে করি না বাংলাদেশ কোনোভাবেই একটা ভালো জায়গা আছে, আমরা আরো বড় ধরনের গর্তের মধ্যে ঢুকে পড়ছি। তাহলে আপনার যে কথা আমি শুনলাম তাতে কি আওয়ামী লীগ আবার ফিরে আসবে? শেখ হাসিনা তো আবার বলছেন যে তিনিও ফিরে আসবেন এবছরে। না, সেটা ভিন্ন শুনুন, সেটা ভিন্ন করছেন। এটা তো ধরুন আজকে ট্রাম্প সাহেব মনে করেছিল তিনি ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসতে পেরেছেন, তার স্ত্রী সহ, উনি খুব অতি সহজে ইরানে জিতে যাবেন। তো ইরানেতে তিনি জিতেন নাই। এটা তো ভূরাজনৈতিক বাস্তবতা কোন দিকে যে আমরা জানি না। আমি মনে করি যে আমাদের জন্য একমাত্র ভরসার জায়গা হলো এই, যে ইরান এই যুদ্ধে অন্তত জিতেছে, মোরালি জিতেছে, এবং দেখিয়েছে যে একটা এই শক্তির বিরুদ্ধে, যারা জায়নিস্ট শক্তি, যারা আমাদের মতো, শুধু আমাদের মতো না, তৃতীয় বিশ্বের সমস্ত দেশকে যারা শাসন এবং শোষণ করছে, এদের বিরুদ্ধে দাঁড়াবার আন্তর্জাতিক শক্তি আছে। ফলে আমরা একেবারে ভরসাহীন হব এটা আমি মনে করি না। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, আমি মনে করি না এরপরের লড়াইটা এই আমাদের রাজনৈতিক সীমানার মধ্যে হবে। এটা উপমহাদেশের সমস্যা আকারে হাজির হচ্ছে ক্রমশ, এবং এই উপমহাদেশের সমস্যা আকারে এটাকে ঠেলে দিচ্ছে কিন্তু দিল্লি, আমরা না। দিল্লি নিজেই কিন্তু নিজের পায়ে কুড়াল মারছে ক্রমাগত একটার পর একটা। কারণ দিল্লির উচিত ছিল পুরো উপমহাদেশকে নিয়ে সঙ্গে রেখেই একটা অর্থনৈতিক উন্নয়নের পথে এগোনো। আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিভিন্ন রকম মেরুকরণ ঘটছে, সেখানে অর্থনৈতিক বিকাশের পথে যাওয়া, দিল্লি কিন্তু এই কাজ করছে না। দিল্লি যেটা করতে চাইছে সেটা যে এই যে তার যে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তার যে নীতি,
প্রত্যেকটা মসজিদের তলায় আপনি শিবলিঙ্গ খুঁজতেছেন, তার এই যে নীতি, এই নীতির কারণে সে তার নিজের যে পলিটি বলি আমরা, মানে যে রাজনৈতিক শরীর, একটা সমাজের যে তার একটা বিরোধ থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, তারপরে তার একটা রাজনৈতিক শরীর আছে, ও রাজনৈতিক শরীরটাকে সে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। ফলে এখান থেকে দিল্লি কী করে বেরিয়ে আসবে এই হিন্দুত্ববাদের এই নিগড় থেকে, এটা আমার জানা নেই। এটার একমাত্র ঘটনাটা ঘটতে পারে উপমহাদেশের নতুন মানচিত্র এইদিকে যাচ্ছে। নতুন মানচিত্র বলতে আপনি কি আমি বোঝাচ্ছেন? জানি না, আপনি তো এটা তো আপনি আজকে মধ্যপ্রাচ্যের মানচিত্র কি আগের মতো আছে? না না তো ফাইন, তাহলে আমি তো এর আগে যদি পুরনো লেখা আমার পড়েন, আমি বারবারই কিন্তু বলেছি যে মানচিত্র কিন্তু বদলাচ্ছে। তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্র যদি বদলাতে পারে, তাহলে উপমহাদেশের মানচিত্র বদলাবে। ইটস এ ম্যাটার অফ টাইম। আমরা যদি এটা সম্পর্কে ঠিক দূরদর্শিতা থাকে, তাহলে তো আমরা 5ই অগাস্টের পরে আমরা আমাদের স্বার্থটা আমরা দেখতাম। আপনি আরেকটা, আমি এর সঙ্গে অ্যাড করি আপনাকে, তাহলে আপনি তাড়াতাড়ি বুঝবেন। বাংলাদেশে ভারত বিরোধী একটা রাজনীতি আছে। আমরা জানি না, কথা কথা আমরা দিল্লির আধিপত্য, দিল্লি না ঢাকা বলছি। আচ্ছা, আপনি কি এভাবে কি আমরা বলি কি ওয়াশিংটন না ঢাকা বলি? না। তো কেন? কেন? আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি বলি তাহলে দিল্লি ঠিক আছে, দিল্লিকে আমি আধিপত্য চাই না, তাকে মার্কিন আধিপত্য চাই আমি উপমহাদেশ? খুব সহজ প্রশ্ন। তো আমি বাংলাদেশ তো ইতিমধ্যে মার্কিন বলয়ে ঢুকে গেছে, আপনি তো এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, তো সহজ না তো। এটা তো এমন না যে যাতে আপনি এই বন্ধুর সঙ্গে যাচ্ছেন, কালকে তোর সঙ্গে আবার খবর নাই চলে যাব। এর সঙ্গে ইকোনমিক ইন্টারেস্ট, জিও পলিটিক্যাল ইন্টারেস্ট, চায়না কন্টেনমেন্ট করার পলিসি, আবার একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা পলিসি, বার্মা অ্যাক্ট। আপনি ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনি মায়ানমারে, আপনি ঠেকাবেন কী করে? ফলে এই পুরো ব্যাপারটাই একটা আন্তর্জাতিকভাবে যদি তাকাই, ভূরাজনৈতিক বাস্তবতার দিকে তাকাই, এটা একটা আঞ্চলিক প্রশ্ন আকারে আসতেছে মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া। আপনি বার্মা অ্যাক্টের কথা বললেন, আবার একটা ধরেন মানচিত্রের পরিবর্তনের কথা বললেন। তো আমরা যদি সেই জায়গা থেকে ধরি, তো তারা তো চিন্তা করছে মিয়ানমারকে কেন্দ্র করে আরেকটা নতুন ভূখণ্ড, সেটা কীরকম? সেটা তো আমরা তো, সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থে করবে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা যদি বুঝতে পারি, আর উপমহাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের নিজস্ব টার্মসে ডেভেলপ করতে চাই, বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে কি রাশিয়ার সঙ্গে একটা ভারসাম্য রক্ষা করে চলতে চাই, তো সেটা করবার নেতৃত্ব তো আমরা বসাই নাই বাংলাদেশ। আমরা বাংলাদেশে কি দেখতে পাচ্ছি? আমরা একদিকে দেখতে পাচ্ছি যারা ক্ষমতা এসছে এরা দিল্লির স্বার্থ দেখছে, আর অন্যদিকে আমরা এই যে অনুষ্ঠানটা হয়ে গেল, জামাতে ইসলামী মার্কিন যুক্তরাষ্ট্রের উৎসব পালন করছে বাংলাদেশে। আপনি সংসদ ভবনের অনুষ্ঠানের কথা বলছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে জামায়াত ইসলামী কোন, ওখানে বিএনপি নেতারা তো ছিলেন। কিন্তু মূলত যদি আপনি দেখবেন, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সরাসরি যারা এখন বাস্তবায়িত করবে, এটা জামাতে ইসলামী, এটা বিএনপির মধ্যে। বিএনপি তো পলিটিক্যাল দলই না, বিএনপি আজকে কালকে নেই। পলিটিক্যাল দল ছিল বাংলাদেশের জামাতে ইসলামী আর আওয়ামী লীগ, যদি পলিটিক্যাল দল করেন। বিএনপির একটা ইডিওলজি আমাকে বলেন না, যার ভিত্তিতে তার একটা দূরদর্শী চিন্তা আছে, বলুন আমাকে। থাকতে তো হবে রাজনীতি, মানে কি আপনার তো আর কিছু হোক বা না, এটাতে আদর্শ থাকতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট অর্গানাইজেশন, আওয়ামী লীগ আমাদের মারাত্মক ক্ষতি করেছে। কিন্তু আওয়ামী লীগের যদি আপনি বাংলাদেশের যে বিকাশের তার যে ধারা, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির ধারা, এই ধারার ক্ষেত্রে তো তার অবদান আছে, আমি তো ফেলে দিতে পারছি না তাকে। লিবারেল ডেমোক্রেসির ক্ষেত্রেও তার অবদান আছে। তাহলে আওয়ামী লীগ ফ্যাসিজমটা সমস্যা, বাংলা ভাষার সংস্কৃতির আমার সমস্যা না। ফলে আওয়ামী লীগ ফিরে আসবে না আওয়ামী লীগ আকারে, কিন্তু আওয়ামী লীগ যে কোনো হিস্টোরিক্যাল অবদান, ঐতিহাসিক যে বিকাশের যে ধাপগুলো আছে, সেই ক্ষেত্রে আপনি আওয়ামী লীগের অবদান আমি তো দেখতে পাচ্ছি। আপনি আমাকে লিখতে বললে আমি লিখতে পারবো, নিন্দা করতে পারবো, আবার ইতিবাচক দিকে লিখতে পারবো। বিএনপির কন্ট্রিবিউশনটা কী বলেন? বিএনপির আমাদের এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশের গঠনের ক্ষেত্রে তার অবদানটা কী? খালেদা জিয়া যদি থাকতেন তাহলে বলতে পারতেন তার একটা অবদান আছে, কিন্তু বিএনপি রাজনৈতিক ধারা আকারে অবদানটা কী বলেন? আপনি যদি আমাকে বুঝাতে পারেন আমি মেনে নেব। অবদানটা কী তার আজকে এই বাঙালি জাতিবাদ, বাঙালি সংস্কৃতির বিপরীতে তার কোনো বক্তব্য আছে? বিএনপি থাকার সময় কি মাজার ভাঙা হচ্ছে না? বিএনপি থাকার সময় যে শাহ আলী দরগা, তা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, সেখানে আপনার অস্ত্র নিয়ে হামলা হয়েছে। এটা তো বিএনপি তখন ক্ষমতা, এটা কী করে হতে পারে? আপনি তো এগুলোর তো একটা যুক্তি দিতে হবে তো আপনাকে। তা আমি সেই জন্য বলছি যে বিএনপির মধ্যে আমরা জানিও না যে সালাউদ্দিন সাহেব চালাচ্ছেন বিএনপি নাকি তারেক চালাচ্ছেন, তাও তো বুঝতে পারছি না আমরা।
তাহলে এই পরিস্থিতিতে তো বিএনপিতে কোনো কনসিস্টেন্ট পলিটিক্স নাই, বিএনপির কোনো ইকোনমিক পলিসি নাই। বিএনপি যে বাজেট দিয়েছে সে অতীতের বাজেটটি খারাপ। আপনি যে ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স বসাচ্ছেন, বাইরে থেকে আপনি ঋণ নিচ্ছেন, তো জনগণ তো আপনি করের বোঝায় তো আপনি মেরে ফেলবেন কদিন পরে। এই যে নিম্নবিত্ত মানুষ বাঁচবে কী করে? এই যে আপনি ধরুন নিচে যারা গরিব তারা তো গরিব আছে, কিন্তু তারা মোটামুটি নিম্নবিত্ত। আমাকে আপনার নিজের কথা দেখেন, আমি তোমাকে, আমরা তো মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আছি, আমরা কি মাস শেষে চলতে পারছি? তারা এখান থেকে আমি তাড়াতাড়ি এখন ধরুন সেক্ষেত্রে কী বলতে পারি আমরা, আমাদের সংকটটা অনেক ডিপার, সত্যি কথায়। সেই জন্য বিএনপিকে আমরা দোষারোপ করবো না, কিন্তু বিএনপিতে সমস্যার সমাধানের জন্য তো আলোচনা করতে হবে। তো বিএনপিকে আলোচনা করেছে কারণ তো আপনি তো আমরা শুনলাম বিএনপির বর্তমান পলিটিক্স নিয়ে, দেশের অবস্থা নিয়ে আপনার কাছ থেকে একটা ধারণা পেলাম। কিন্তু এর আগে ধরেন ইউনূস সরকার যারা ছিলেন অন্তর্বর্তীকালীন, তাদের জুলাই সনদ নিয়ে একটা কথা আছে আপনি বলেছেন, এবং আপনি ইউনূস সরকারকেও ব্যর্থ বলছেন। আমরা একটু দেখি আপনার বক্তব্য, তারপরে আলোচনায় যাই। প্রথম ব্যর্থতা হলো ডক্টর ইউনূস শেখ হাসিনার সংবিধান রেখে তার অবস্থা একটু বাড়ালে ভালো হতো। উপদেষ্টা সরকার গঠন করার শুনতে হবে। 2 নম্বর, তিনি যে ভুল করেছেন পদক্ষেপগতভাবে, তিনি জনগণের সঙ্গে কোনো কথা বলেন না। অভ্যুত্থানটা করেছে জনগণ। তিনি কার সঙ্গে কথা বলেছেন? রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। জি, আসলে এখানে যেটা আপনি ক্লিয়ার তো, যে আগের সংবিধান সবই মিলে জুলাই সনদ, ইউনূস সরকার, এই ব্যাখ্যাটা কি আপনার? যে এটা কি আপনি আর এক জায়গায় বলেছেন, আমি আর সেটা দেখাবো না, যে জুলাই সনদ এটা তো এস আলমের সনদ হয়েছে, যদি একটু ব্যাখ্যা। ঠিক আছে, আমি ঠিকভাবে বলিনি। এনিওয়ে আপনি ঠিকই ধরেছেন। প্রথম কথা হচ্ছে যে আপনাকে মানে বিনয়ের সঙ্গে একটা ছোট একটা সংশোধন করি। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করি নাই, আমরা করেছি উপদেষ্টা সরকার। এটা ছিল সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। এটা টিকে ছিল যেহেতু সেনাবাহিনী সমর্থন করেছে, আর কোনো কারণ নেই। কারণ এই ধরনের সরকার তো আমাদের সংবিধানে নাই, ঠিক আছে না? এবং এটা বৈধ সরকারও নয়। ফলে ডক্টর ইউনূস এসে, যেহেতু এটা গণ অভ্যুত্থান হয়েছে, যদি আমি যতটুকু আমি মনে আছে যেটা আমি বলেছি, একটা গণ অভ্যুত্থান হওয়ার পরে জনগণ বিদ্যমান ব্যবস্থাকে উৎখাত করেছে। খুব সিম্পল ব্যাপার। পুরনো আইন এবং সংবিধান সে মানেনি এবং তার বিপরীতে সে রাস্তায় নেমে এসছে। এটাকে বলা হয় গণসার্বভৌমত্ব বা পপুলার সভারেন্টি। জনগণ নিজের ক্ষমতা তার নিজের হাতে নিয়েছে। এখন এরপরে নিয়মটা হলো, যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি, নিয়মটা হলো যে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা, নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা, শেখ হাসিনার সংবিধানকে আবার পুনর্স্থাপিত করা না। ফলে যে সেনার সমর্থিত উপদেষ্টা সরকার যে কাজটা করেছে সেটা হলো যে পুরনো হাসিনাহীন হাসিনা ব্যবস্থাটাই তারা কায়েম করেছে। তো এটারই কাফারা, এটারই মূল্য আমরা দিচ্ছি, আরও দিতে থাকবো। কারণ আমরা তো যে সংস্কারগুলো আমরা করতে পারতাম, ব্যাংক সংস্কার দরকার ছিল, জ্বালানির ক্ষেত্রে সংস্কার দরকার ছিল, ঠিক আছে না? আপনি বিভিন্ন ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে সংস্কার দরকার ছিল। আমাদের ক্ষেত্রে বিনিয়োগ বাড়ে, যেন যারা সত্যিকার অর্থে বিনিয়োগকারী উদ্যোক্তা যারা, তারা যেন দ্রুত বেগে একটা জাতীয় অর্থনৈতিক বিকাশ ঘটাতে পারে, তার সংস্কার দরকার ছিল। তিনি তো কতগুলো কমিশনে করেছেন, তিনি কিছুই করেন না। শুধু তাই না, এমনকি আপনার নির্বাচনের জন্যে যে সংস্কার করার কথা ছিল, তারা সংস্কার রিপোর্ট দিবার আগে তিনি নির্বাচন কমিশন তিনি বসিয়ে দিয়েছেন। তো এই যে ক্ষতিগুলো তিনি যেটা করেছেন, এটা তো মারাত্মক ক্ষতি হয়েছে। মানে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো লোক পঙ্গু হয়ে গেল, কিছুই পেলাম না আমরা। এটার কি যুক্তি? আমরা তো কিছু করতে পারি। একটা হতে পারে যে আমরা অনেক বিপ্লবী চিন্তা করছি, ফরামদার ভুল, অনেক বড় চিন্তা করি না। আমরা তো কিছু সংস্কার হলে অসুবিধাটা কী ছিল? আপনি কোনো সংস্কারও করতে পারেন না। আপনি এমন একটা কি বলে সনদের কথা বলছেন, সনদ প্রণয়নের তো অধিকার তো ইউনূসকে আমরা দেই নেই। এটা তো তার অধিকার। শুনুন, আরও ব্যাপার আছে তো। আপনি ডক্টর ইউনূস তো গণ অভ্যুত্থানের ফল, ঠিক আছে না? এখন ছেলে কি বাপের নাম দেয়? তাহলে আপনি তরুণদেরকে, যেই তরুণরা গণঅভ্যুত্থানটা করেছে, আপনি তাদেরকে কোনো ঘোষণা দিতে দিলেন না। ঘোষণা মানে কি? প্রোক্লামেশন। প্রোক্লামেশনটা একই সঙ্গে কিন্তু লিগ্যালি এটা ভ্যালিড। মানে আপনি যদি ঘোষণা দিতে পারতেন 5 তারিখের পরে, এটা কিন্তু আইনগত দিক থেকে, রাজনৈতিক দিক থেকে এটা ছিল নতুন রাষ্ট্র গঠনের ভিত্তি হতো প্রোক্লামেশনটা। যেমন আমাদের ওই 71-এর যে স্বাধীনতার ঘোষণা মনে আছে কিনা আপনার, যেটা সংবিধানে আছে। তাহলে তিনি ঘোষণা দিতে দেন নাই। তাহলে কেন দেন নাই তিনি?
তাহলে এটার তো উত্তর দিতে হবে তাকে, অন্য কথা বাদ দিন। আমি এটা তো আপনার কি মনে হয়, মানে তিনি তো আপনার তাদেরই বিপ্লবের পরবর্তী একটি সরকার, তার সঙ্গে কিন্তু আবার সেই তরুণদের দুই একজন ছিলেন, তো তার সমস্যাটা কোথায় ছিল, তিনি কেন করতে না, পারেন? সেটা তো আমি এই উত্তর তো আমি আপনি ধারণা করতে পারেন না, আমি এইটা তো আমি দেবো না, এটা মানে এটা তো আমার কাছে জানা না, নেই। না। আমি তো তার জায়গায় নাই তো। কারণ তরুণরা ভেবেছে ওই সময়টাতে তাকে আনলে আন্তর্জাতিক যেই পরাশক্তির যে ভারসাম্য, সেখানে তারা একটা কিছু সুবিধা পাবে। তো তরুণদের দিক থেকে তো তারা এতটুকু চিন্তা করতে পেরেছে, তো আমি তো এটা তার অন্যায় কিছু দেখি না। ঠিক আছে, হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসই তিনি যখন দায়িত্ব নিয়েছেন, তখন তো দায়িত্ব তাকে নিতে হবে, দায়িত্ব অন্য কেউ নেবে না। এখন তিনি এসে গণ অভ্যুত্থান করেছে জনগণ, তিনি এসে কথা বললেন রাজনৈতিক দলের সঙ্গে। আচ্ছা, রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক দল গঠিতই হয় নাই। এনসিপি তখন রাজনৈতিক তখন গঠিত হয়নি, না। তার মানে আপনি একদিকে শেখ হাসিনার সংবিধান রক্ষার কথা বলছেন, কিন্তু ওই সংবিধানের অধীনে জামাতে ইসলামী ইতিমধ্যে কিন্তু সে অবৈধ, তার কিন্তু আপনার রাজনীতি করার সেই লাইসেন্স নাই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী। তাহলে তার সঙ্গে কথা বলছেন, আর তিনি কথা এনসিপির সঙ্গে। তো এনসিপি তখন রাজনৈতিক দলই না, অথচ তার উচিত ছিল জনগণের সঙ্গে কথা বলা। তিনি তো জনগণের সঙ্গে কথা বলেনি, আমাদের কারোর সঙ্গে তিনি কথা বলেননি, তিনি নিজের মতো করে করেছে। ফলে তিনি যেহেতু নিজের মতো করে করেছে, আমরা এত কিছু কথা বলার পরে বারবারই তাকে বলবার জন্য তাকে বলেছি, আপনি একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন, আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করুন, আপনি একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করুন, আপনি সংস্কারগুলোকে আপনি যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আপনি সে কাজটা করুন। এখন তিনি ওই পুরনো ব্যবস্থাটা রেখে দিয়েছে, সেই পুরনো ব্যবস্থার মধ্যে নির্বাচন হয়েছে। এখন এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচন তো অবৈধ, এই সরকারও তো অবৈধ। এর বৈধতার ভিত্তি কী লাগবে? তো তার বৈধতার ভিত্তি কোথায়? আপনি দেখান না কোথা থেকে তার বৈধতা এসছে। যদি সেনার সমর্থিত উপদেষ্টা সরকারে অবৈধ হয়, তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন অবৈধ। আর নির্বাচন তো হওয়ার কথা তো পরে, 5 বছর পরে 24 ইলেকশন হচ্ছে একটা, যদি সংবিধান মানেন তো হওয়ার কথা 29 সালে। এটা কে নির্বাচন করলো এটা? তাহলে এই যে আপনি একটা পুরো একটা হচপথ, একটা জগা খিচুড়ির আগে দিয়ে চলে গেলেন, এইটা কে সমাধান করবে? কে সমাধান করবে? এটা তো করার কথাই তো ডক্টর ইউনূসের, যারা সংবিধান বুঝে, যারা আইন বুঝে, যারা রাজনীতি বুঝে, তাদের সঙ্গে। তো এটা তো দায়িত্ব তাকে 100% তাকে নিতে হবে, এটা তো অন্য কেউ নেবে না, তাকে নিতে হবে। আপনি যখন দায়িত্ব নিচ্ছেন তাকে নিতে হবে। আজকে আমি যে কথাগুলো বলছি তার তো পূর্ণ 100% দায়িত্ব তো আমার, নাকি? অবশ্যই। তো তারও দায়িত্ব হবে। সিদ্ধান্ত তিনি নিয়েছেন, কারণ তিনি একমাত্র পূর্ণ সিদ্ধান্ত নেবার অধিকারী। গণঅভ্যুত্থানের পরে তিনি সিদ্ধান্ত নেবার অধিকারী ছিলেন। ফলে এটা বলবো কারণ আমি তো ওগুলা খুবই তুচ্ছ জিনিস, তিনি দুর্নীতি করেছেন কি করেছেন, এটা ইররেলিভেন্ট। কারণ তিনি রাষ্ট্রের যে সত্তা, রাষ্ট্রের যে আত্মাটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। যে আত্মাটা মানুষ চেয়েছিল, এত তারা যে আত্মত্যাগ করেছে, এত জীবন দিয়েছে, পঙ্গু হয়ে পড়ে রয়েছে, তাদের প্রতি তার যে দায় ছিল, তিনি এটা করতে পারেন না। শুধু তাই করেন না, খেয়াল করেন আপনি, এখন আমরা এই যে জাদুঘরটা, যেটা আপনার জুলাই জাদুঘর, এটাই খুলতে পারছে না। ইতিমধ্যে তিনি পুরো গণঅভ্যুত্থানকে একটা অবৈধ জায়গায় নিয়ে তিনি ঠেলে দিয়েছেন। যদি শেখ হাসিনার সংবিধানে আপনি যদি থাকে, তাহলে তো আপনার আইনগতভাবে আপনি শেখ হাসিনার পজিশনটা কি এখন? কি আমি কি করে আপনাকে জিজ্ঞেস করছি? তিনি তো শেখ হাসিনা তো বলছে, তো আমি তো কোনো পদত্যাগপত্র দিই নেই। তো আপনি কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে আপনি সরিয়েছেন? আপনি যদি শেখ হাসিনার সংবিধানে মানেন, তাহলে কোন যুক্তির ভিত্তিতে আপনি শেখ হাসিনাকে আমি সরিয়েছেন বলুন আমাকে। আরও ব্যাপার আছে তো, 6 তারিখে ছাত্ররা ব্লকেট দিয়েছে, জি, ঠিক আছে তো? 6 তারিখ মনে আছে না আপনার? মনে আছে। ঠিক আছে, 5 তারিখে আনলেন কেন? কারা এনেছে 5 তারিখে? ওরা কারা? একদিন আগে আনলো। কেন আনলো? তাদের কি পরিকল্পনা ছিল? তারা তো এনেই তো